নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর যে কামনাগুলো সবসময় করি যে প্রত্যেকের জীবনে প্রত্যেকের সাথে এবং প্রত্যেক দিনের নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর যে কামনাগুলো সবসময় করি যে প্রত্যেকের জীবনে প্রত্যেকের সাথে এবং প্রত্যেক দিনের মতো যেন শুভময় হয়ে ওঠে। মানুষের জীবনে চলার পথে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর মধ্যে থাকে সুখ, সমৃদ্ধি, ভালোবাসা, কর্ম এবং তার রোগ ভোগ। এই জিনিসগুলোর সাথে করে একটা মানুষ চলে, কিন্তু সবচেয়ে যেটা প্রাপ্য সেটা হচ্ছে শান্তি। সেই শান্তি যদি থাকে তাহলে জানবেন যে সব কিছুর থেকেই সে যুদ্ধ করে জিততে পারে। আর প্রত্যেকটি জায়গায় সেই জ্যোতিষশাস্ত্রের লোকে কিন্তু যে কোনো রকমভাবেই শান্তির ব্যাপারে জানতে চায় যে কিভাবে সে শান্তির দিকটাকে পাবে। অনেক শাস্ত্র আছে এবং সেই শাস্ত্র অনুযায়ী যখন মানুষ এগোতে থাকে তখন তার প্রতিটি পর্যায়ে প্রতিটি জীবনের ক্ষেত্রে একটি করে পা ফেলা, একটি করে জীবন অগ্রসর হওয়া। সবচেয়ে কি জানেন, মৃত্যু হচ্ছে শান্তি। কিন্তু মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তাকে কষ্ট করতে হয়, তাহলে অনেক দুঃখের। তাকে জীবিকা অর্জন করতে হয়, তাকে শিক্ষা অর্জন করতে হয়, তাকে সমস্ত কিছু লালন পালন করতে হয় এবং মানুষের থেকে সম্মান আদায় করতে হয়। এই সমস্ত দিক থেকে সেই 12টা রাশির মধ্যে যে 12টা নেচার মানুষের মধ্যে রয়ে গেছে সেই নেচারগুলো কিন্তু প্লে করে। আর সেখান থেকে যখন আমরা এগোতে থাকি তখন সেই এগোনোর জীবনগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটি মানুষ চায় যে উঠতে পারবে। যদি কেউ আশা করে ভালো কর্ম, ভালো জীবন, ভালো বিবাহ, ভালো সংসার, ভালো সন্তান, সেই ভালোর জায়গাগুলো যেমন আছে ঠিক তার খারাপ জায়গাগুলো আছে। এবং আমি প্রত্যেক দিন বলি যে প্রত্যেকটি ঘরের তার সপ্তম ঘর ভার তোলে। যেমন কাল চক্র, কাল মানে সময়, চক্র মানে চাকা। যে সময়ের চাকা প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, সেই ঘুরে বেড়ানোর দিন আজকে যেভাবে চলছে কাল কিভাবে হবে, কাল কি করবে কেউ জানে না। সেই সময়ের চাকায় মানুষ যখন পা চলতে চলতে থেমে যায় তখন মনে হয় যে তার জীবন বোধহয় স্তব্ধ হয়ে গেল। কেন থেমে যায় এবং কেন মানুষের আশাগুলো পূরণ হয় না, সেইগুলোই কিন্তু খুঁজে বার করার নাম জ্যোতিষ। আপনি দেখবেন মেষ থেকে মীন রাশি প্রত্যেকটি কিন্তু এক একটি নেচারের উপর ডিপেন্ড করে আছে। দেখবেন মেষ বৃষ গ্রীষ্মকাল, মিথুন কর্কট গ্রীষ্মের পরে বর্ষাকাল, এবার সেই জায়গাটা ঠিক সেই রকম। তারপরে সিংহ কন্যা শরৎকাল এবং তুলা বৃশ্চিক, সাথে একটি করে চর রাশি, একটি করে জলরাশি, একটি করে স্থির রাশি। এই যে মিলিয়ে আসে চর স্থিরগুলো এবং চর রাশি স্থির রাশি, এই যে নেচার এবং অগ্নি পৃথ্বী বায়ু জল, এই চারটি পদার্থ এবং বস্তু এর মিলনে যে শক্তির উৎপন্ন হয় সেই শক্তিগুলো নেচারগতভাবে গ্রহ দিয়ে ধরা আছে এবং তার উপরে যে নক্ষত্র সেই ধারাগুলো বয়ে নিয়ে যায় মানুষকে। এবং তার প্রকৃতিগত, যুক্তিগত, কর্ম, অর্থ, আত্মীয় স্বজন, সন্তান সমস্ত কিছু নির্ভর করে সেই নক্ষত্রের উপরে। এবং সেই নক্ষত্রগুলো 1 থেকে 27টা নক্ষত্র থাকে এবং 28টা ছিল। অভিজিৎ নামে একটি নক্ষত্রকে বাদ দেওয়া হয়েছে এবং হিসেবে ঋষেতে 360 ডিগ্রির ছকে। এবং আপনারা জানেন যে 365 দিনে 1 বছর হয় এবং আমি বলছি 364 দিন 23 ঘন্টায় ঠিক সময় পার হয়। এবং রবি প্রতিনিয়ত 1 ডিগ্রি করে এগোচ্ছে এবং চন্দ্র 2.25 দিন করে 1 ঘর ভোগ করে। শুক্র বুধ 18 দিন ভোগ করে, শুক্র 28 দিন ভোগ করে, মঙ্গল 45 দিন ভোগ করে, বৃহস্পতি 1 বছর, রাহু কেতু কোনো গ্রহ নয়, একটি ছায়া গ্রহ 1.5 বছর করে এবং শনি 2.5 বছর। এই যে দীর্ঘকালীন মেয়াদ, মানুষের জীবনটা হয় দীর্ঘকালীন সময়টা হয় কষ্টের মধ্যে দিয়ে লড়ে নিজেকে দাঁড় করানো। শনি হচ্ছে সেই গ্রহটি যে কালপুরুষের 10ম এবং 11 ঘরটি নিয়ে বসে আছে। একটি মকর রাশি, একটি কুম্ভ রাশি।
এবং এই মকর রাশি কুম্ভ রাশির যে দুটি, একটি মকর রাশি থেকে দেখবেন দশম ঘরটি হচ্ছে তুলার ঘর, এবং কুম্ভ রাশি থেকে তার দশম ঘরটি হচ্ছে বৃশ্চিকের ঘর, কর্মের ঘর। এবং মঙ্গলের মেষ রাশি থেকে দশম ঘরটি শনির ঘর, একাদশ ঘরটি শনির ঘর। এই শনি কিভাবে আছে, কোন জায়গাটা দিয়ে যাচ্ছে, পাস করছে, কোন নক্ষত্রটি তার প্রিয়, কোন রাশিটি তার প্রিয়, এবং কোন রাশিটির সাথে তার বন্ধু ভাব আছে, এবং সেই রাশি থেকে বসে তার দৃষ্টি সম্পন্ন জিনিসগুলোকে সে ঠিক মতো করে আয়ত্তে আনতে পারছে না, আপনার গ্রহকে বিরক্ত করছে, এবং আরেকটা নেচারকে সে প্রভাব ফেলে সেই জায়গাটার প্রভাবটাকে নষ্ট করছে, সেই জায়গাটা বোঝার থেকে আছে একটি কালচক্রকে ভাগ করা। প্রথম ভাগে আসে দ্রেক্কান, তারপরে চলে যাই আমি নবাংশের দিকে, তারপরে দেখি ত্রিশাংশ, তারপরে দেখি সপ্তমাংশ, তারপরে দ্বাদশাংশ। এই করে করে ভাঙতে ভাঙতে যখন ছকের দিকে যাওয়া যায়, তখন দেখা যায় যে মানুষটি কি নেচারের এবং কি সে জিনিস বহন করছে, এবং কি কি জিনিস সে নিয়ে চাইছে, এবং তার চাহিদা কতটুকুনো, এবং চাহিদা অনুযায়ী সে পাবে কিনা। কাল্পনিকভাবে এবং কল্পনার জগৎ দিয়ে যদি বোঝানো যায় যে ধরুন কুম্ভ লগ্ন মীন রাশি, কুম্ভ লগ্ন মীন রাশি, লগ্নাধিপতি শনি এবং মীন রাশির রাশি অধিপতি বৃহস্পতি। এবার যদি ধরে নেই যে সেই লগ্নাধিপতি শনি মকর রাশিতে অবস্থিত, এবং মকর রাশিতে অবস্থিত মানে দ্বাদশে অবস্থিত, দ্বাদশে কিন্তু শনির নিজস্ব ঘর। আপনি জানবেন যে দ্বাদশ শুক্র, দ্বাদশ শনি, দ্বাদশ রাহু আর দ্বাদশ কেতু কিছু না কিছু শুভ ফল একটা সময় আপনাকে দেবে। আপনি বলবেন দ্বাদশ ঘর থেকে দেবে, যেটা নাকি জীবনের শেষ ঘর, ব্যয়ের ঘর, সেখান থেকে, যেটা নাকি মানুষের বন্ধন বিচার করা হয়, মানুষের শত্রু বিচার করা হয় ষষ্ঠ এবং তার সপ্তম দ্বাদশ থেকে, সেই জায়গাটা থেকে আপনি আনছেন ভালো। হ্যাঁ, ভালো এই জন্যই আপনি দেখবেন যে দ্বাদশ ঘরের একটি নবম ঘর আছে, এবং দ্বাদশ ঘরটির নবম ঘর যখন হয় সেই জায়গাটায় কিন্তু সেখান থেকে আসবে কিন্তু কন্যা রাশি, কন্যা রাশির ঘরটি নবম ঘর হবে। এবং সেই কন্যা রাশির বুধ যার অধিপতি, সেই বুধের 3টে নক্ষত্র আছে। বুধের প্রথম নক্ষত্র 9, দ্বিতীয় নক্ষত্র 18, তৃতীয় নক্ষত্র 27। আর এই 9, 18, 27 এই 3টে নক্ষত্রই কিন্তু আছে জলরাশিতে, একটি কর্কট রাশিতে, একটি বৃশ্চিক রাশিতে এবং একটি মীন রাশিতে। এই যে 3টি রাশিতে বসে রয়েছে, এই বুধের উপর ডিপেন্ড করবে আপনার সেই কুম্ভ লগ্নের চালনা শক্তি, তার যে ঐশ্বর্য, নাম, সুনাম, শত্রু থেকে কতটা বিপদ, সেই বুধ শনির প্রেক্ষাপটে বিচার হবে। আপনি এখান থেকে বলতে পারেন দ্বিতীয়পতি ধনপতি বৃহস্পতিকে দেখব না, একাদশপতি ধনুর ঘর বৃহস্পতিকে দেখব না। আপনি বৃহস্পতি যদি ধরুন, আপনি আপনাকে বোঝানোর স্বার্থে সেই বৃহস্পতি ধরুন বসে রয়েছে কর্কট রাশিতে। আমরা প্রত্যেকে জানি জ্যোতিষশাস্ত্রের হিসেব মতো কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ, পুরো ঘরটা কিন্তু না। আপনি কিন্তু সবসময় জানবেন যে সেই পুরো ঘরের মাত্র 5 ডিগ্রি তুঙ্গস্থ, একটি ঘর কিন্তু 30 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রির বৃহস্পতির কার্যকারিতা কি? বৃহস্পতি যখন তুঙ্গস্থ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন ওইখানে যে নক্ষত্র 3টি থাকে সেটি হচ্ছে 7, 8, 9, একটি পুনর্বসু, একটি পুষ্যা এবং একটি অশ্লেষা। এই 3টি নক্ষত্র থাকে। আর 3টি নক্ষত্রের মধ্যে একটি হচ্ছে বৃহস্পতির নিজস্ব নক্ষত্র, একটি শনির নক্ষত্র, একটি বুধের নক্ষত্র। এই জায়গা দিয়ে যখন সে শনির নক্ষত্রের উপর দিয়ে পাস করে এবং লগ্নাধিপতি যদি শনি হয়, তাহলে বৃহস্পতি সেইখান থেকে বসে বৃহস্পতি শনি সমসপ্তম হয়ে গেল মকর কর্কট। এবং মকর কর্কট হওয়ার জন্যে যখনই হয় দুটি চর রাশি। এবার যদি বস্তু ধরি, তাহলে আরেকটা রূপ আছে যে কর্কট জলরাশি, মকর কিন্তু পৃথ্বী রাশি। তাহলে জল দাঁড়ায় কোথায়? পৃথিবীর উপরে। যে কোনো ভাবে পৃথিবীর 3 ভাগ জল, সেই পৃথিবীর অংশ জুড়ে জল দাঁড়িয়ে আছে।
তাহলে বৃহস্পতি কি গ্রহ? বৃহস্পতি অগ্নিকারক গ্রহ, জলকারক গ্রহ। জলরাশিতেই এসে তুঙ্গস্থ হয়। তাহলে সেখানে 5 ডিগ্রি তুঙ্গস্থ হয়। মকর রাশিতে কিন্তু বৃহস্পতি নিচস্থ হয়। যখনই সেই নিচস্থ ঘরকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেয় এবং সেখানে যখন শনি থাকে, সেই শনি সেটি যদি মকর রাশি, পৃথ্বী রাশি এবং চর রাশি, তাহলে সেই চর রাশির বৃহস্পতি চর রাশির মালিক না, কিন্তু শনি কিন্তু একটা চর রাশির মালিক, চন্দ্র কিন্তু চর রাশির মালিক, মঙ্গল কিন্তু চর রাশির মালিক, মঙ্গল কিন্তু আবার জলরাশিরও মালিক, বৃহস্পতি কিন্তু জলরাশিরও মালিক। এবার ধনু রাশির ঘরটা আপনি সবসময় জানবেন যে দ্বিস্বভাব রাশি। আবার মীন রাশির ঘরটা বৃহস্পতি, সেটাও কিন্তু দ্বিস্বভাব রাশি। তাহলে দ্ব্যর্থক স্বভাবটা কিন্তু বৃহস্পতির মধ্যে পুরো দমে রয়ে গেছে, যে আমি এটা করব না ওটা করব, মনস্থির করা। সেই জায়গাটা থেকে বৃহস্পতি বসেছে কর্কট রাশিতে, এবং যেহেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে লগ্নাধিপতি শনি দ্বাদশ ঘর হওয়ার জন্য শনির 10ম দৃষ্টি গিয়ে তুলা রাশিতে পড়ে, এবং শনির 3য় দৃষ্টি মীন রাশিতে পড়ে, এবং শনির 7ম দৃষ্টি কর্কট রাশিতে পড়ে। তাহলে বৃহস্পতি শনি যোগ, এবং দৃষ্টি অনুযায়ী 2য় ঘর, দৃষ্টি অনুযায়ী 9ম ঘর, এবং দৃষ্টি অনুযায়ী তার 6ষ্ঠ ঘর। তাহলে 6ষ্ঠ, 9ম, 3য় শনির দৃষ্টি। তাহলে বলুন যে যেখানে শনির দৃষ্টিগুলো পড়েছে সেই ঘরগুলো শনির বন্ধু ঘর না মিত্র ঘর, সেখান থেকে বিচারের পর্ব উঠে আসে। তাহলে সেই জায়গাটা থেকে চন্দ্রের ঘর, চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু চন্দ্রকে কয়েকটা গ্রহ শত্রু মনে করে। এখন কে কি মনে করলো তাদের যদি কিছু যায় আসে, তাহলে চন্দ্র শনি যোগে 20 যোগ দাঁড়াবে, চন্দ্র শনি যোগে অনেক কিছু দাঁড়াবে, অনেকে অনেক রকম কথা বলবে এবং অনেক রকম বোঝাবে। 20 যোগ মানে বিষণ্ণতা, যেটার মধ্যে একটা হতাশা যোগ আছে। আর সেই হতাশা যোগ দিয়ে মানুষটি কিন্তু বাঁচে, কর্ম করে, অর্থ উপার্জন করে, সন্তান লালন পালন করে এবং বিবাহ করে, কিন্তু সবকিছুর মধ্যে তার একটা না পাওয়ার চাহিদা থাকে। সেই জায়গাটা থাকে যদি শনি চন্দ্রের যোগ থাকে। কিন্তু চন্দ্র যদি কোনো জায়গা থেকে মীন রাশিতেই, যদি বললাম যে মীন রাশিতে চন্দ্র না থাকলে তার মীন রাশি হবে না, তাহলে মীন রাশিতে চন্দ্র, তাহলে শনি দ্বারা দৃষ্ট, শনি চন্দ্র 3য় দৃষ্টি। তাহলে শনির যখন দৃষ্টি হয়, শনির 3য় দৃষ্টি কিন্তু ভালো দৃষ্টি হয়, শনির কিন্তু 10ম দৃষ্টি কিন্তু ভালো দৃষ্টি হয়, শনির 7ম দৃষ্টি ভালো হয় না। তাহলে বৃহস্পতি বসে রয়েছে চন্দ্রের ঘরে, চন্দ্র বসে রয়েছে বৃহস্পতির ঘরে। তাহলে কি হলো? স্থান বিনিময় হলো, সেই ক্ষেত্রে বলবান হলো, মানে আন্ডারস্ট্যান্ডিং দুটি গ্রহের মধ্যে, যে এইটি ওর ঘর ওটি ওর ঘর, সেই জায়গাটা দুজনে কমফোর্টেবল মনে করেছে বলেই বসে আছে, সেখান থেকে সে চলবে। তাহলে সেই জায়গাটায় দেখা যাচ্ছে জাতক বা জাতিকা যে কোনো কারণে দ্বিতীয় চন্দ্র থাকা, ষষ্ঠপতি দ্বিতীয় থাকার জন্য তার যে সঞ্চয়, তার যে বাক, তার যে ক্ষমতা এবং শ্বশুর বাড়ির, এবং তার দ্বিতীয় ঘরটি হচ্ছে সব সময় জানবেন নাশের ঘরও হয়, দ্বিতীয় নাশও হয়। তাহলে সেই জায়গা থেকে হতাশা থাকে, যেহেতু চন্দ্র ওখানে রয়েছে। চন্দ্রের দূরত্ব কিন্তু অনেক আশা, অনেক কল্পনা, এবং সেই কল্পনাগুলো মানুষের যখন বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে থাকে তখন সাকসেস পেতে দেরি হয়। এবার যদি সবাই এটাকে ওভারকাম করে এগিয়ে যেতে পারে এবং সবাই যদি মনে করে যে আমি এখান থেকে বেরিয়ে যাব, তাহলে সেই চন্দ্র দেখুন কত নম্বর নক্ষত্রে আছে, কোন দশায় জন্মেছেন আপনি। চন্দ্র ওখানে 25, 26, 27 3টে নক্ষত্র আছে মীন রাশিতে। তাহলে আপনি বোঝানোর স্বার্থে ধরে নিলাম 26 নম্বর নক্ষত্রে চন্দ্র বসা, তাহলে শনির দশায় জন্ম।
তাহলে যে মানুষটি শনির দশায় জন্ম হয়, তাহলে সেখান থেকে পার হতে হতে কতটা পেয়েছিল তার একটা হিসেব আছে, আঙ্কিক নিয়মের হিসেব আছে। আমি ধরে নিলাম 10 বছর পেয়েছে, এবং 10 বছর যদি পেয়ে থাকে, শনির পরে সে আসবে বুধের দশায় 17 বছর, বুধের পরে আসবে কেতুর দশা, কেতুর পরে আসবে আবার শুক্রের দশা 20 বছর। কেতুর দশা অল্প 7 বছর, এবং শুক্রের দশা 20 বছর। তাহলে সেই 20 বছর হচ্ছে তার জীবনের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন সময়, যে জায়গায় সে দাঁড়াবে। কেন 20, 10, 30 আর 6, 36, 10 বছর শনিতে কেটেছে, বাল্য স্বভাবটা। তাহলে সেই জায়গাটা থেকে শনির পরে তার কাছে বুধের টাইম। তাহলে সেই লাস্টে যখন সে শুক্রের দশাটা পাচ্ছে, তখন কিন্তু সে সমস্ত যে লেবারটা দিয়েছে বুধের দশার সময়, কেন বুধ তো তাকে কর্ম করাবেই, বুধ তাকে অনেক উপরে ওঠাবে। কেননা কুম্ভ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে বুধ, মিথুন রাশি, মিথুন রাশির অধিপতি বুধ, এবং মিথুন রাশি হচ্ছে তার 5th হাউসের লর্ড, আর 5th হচ্ছে কোন হাউস, এবং কোণের দর সবসময় বেশি থাকে, সেই ফাটকা বাজারের মতো, কার দর কত আছে, কোন জায়গায় কে বসে আছে, সেই জায়গাটা থেকে কিন্তু গ্রহগুলোকে কিন্তু বিচার করা যায়, যে কিভাবে সে বিচার করবে, কিভাবে সে দেবে, কোন জায়গাটায় দেবে, সেখান থেকে উঠে আসে। মিথুন রাশিতে 3টে নক্ষত্র, 5, 6, 7, এবং এই 5, 6, 7-এর মধ্যে একটা মঙ্গল আছে, একটা রাহু আছে, আর একটা বৃহস্পতি আছে। তাহলে সেই 5, 6, 7-এর নক্ষত্রের মধ্যে মিথুন রাশিতেই বুধ থাকতে হবে তার কোনো মানে নেই। তাহলে ধরা যাক বোঝানোর স্বার্থে যে তার রবি বসে রয়েছে যে কোনোভাবেই ধনু রাশিতে, এবং ধনু রাশিতে যখন রবি বসে থাকে তার 18 ডিগ্রির মধ্যে কিন্তু বুধকে থাকতে হবে, 48 ডিগ্রির মধ্যে সূর্যকে থাকতে হবে, আরে শুক্রকে থাকতে হবে, থাকতেই হবে, কেননা অঙ্কের হিসেব বাইরে যায় না। আর জ্যোতিষশাস্ত্র হচ্ছে পুরো অঙ্কের হিসেব, এবং যে আঙ্কিক নিয়মে চলে, এবং নেচার ভিত্তিক শাস্ত্র কিন্তু এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এই করে দেবে, ওইখানে ওই দোষ আছে, ওইখানে ওই গুণ আছে, এই সব দিয়ে জ্যোতিষশাস্ত্র চলে না। এই জায়গাটা হচ্ছে প্রত্যেকটি মানুষের নেচার কি থাকে। মানুষের যদি অর্থ পায় ভালো সময়, অর্থ না পেলে খারাপ সময়। মানুষের যদি ঘরে অশান্তি, বিপদ এবং ঝগড়াঝাটি থাকে, তখন মনে হয় যে আজকের দিনটা আমার খারাপ, কিন্তু ঝগড়া চিরদিন চলে না, পরের থেকে। সেই সময়টা কখন, কোন দশা পাস করছে, এবং কোন মহাদশা, তার অন্তরে কোন দশা, তার প্রত্যন্তরে কি দশা, তার উপর ডিপেন্ড করে, এবং সেই গ্রহ কোন জায়গায় বসে রয়েছে, এবং সেই গ্রহের যে নক্ষত্রে বসে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে, এবং সেটা কোন জায়গাটা থেকে। সে আমরা যেমন বলি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, তাহলে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ যদি খারাপ ঘর হয়, তাহলে এই ঘর থেকে ভালো ফল আনা যায়। কেন যে কোনো লগ্ন বা রাশির অষ্টম ঘরে সবসময়, অষ্টম ঘর তার দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেয়। অষ্টম যদি মৃত্যু হয়, দ্বিতীয় থেকে নাশ। তাহলে দ্বিতীয় অধিপতি যদি পঞ্চম থাকে, তাহলে সেই নাশের হ্রাস পাবে, আর নয়তো নাশ বৃদ্ধি পাবে। মারক বলা হয় যেগুলো, সেই মারক পদ্ধতিতে যদি বিচার পদ্ধতি ওঠানো যায়, তাহলে সেখান থেকে সেই বিচারগুলো আসবে। রাজা কেউ করতে পারে না, তাহলে যে বলে সে সবার আগে রাজা হয়। আপনাকে আপনার সময়টা বলে দেবে, এই সময়ের মধ্যে এই জায়গাটা এই আছে, এইভাবে সাবধানে থাকতে হবে, ওইখান থেকে ওই স্টেপটা, ওই টাইমটা পাবেন, ওই টাইমে গিয়ে যদি কোনো কাজ করেন সাকসেস পাবেন, এবং সেই সাকসেস থেকে আপনাকে জীবনে উঠতে সাহায্য করবে। ষষ্ঠ, নবম, একাদশ যদি জলরাশি টাচ না থাকে, তাহলে বিদেশ ভ্রমণ হয় না। এটা হচ্ছে কথা। বিদেশ, একটা মানুষ বলে না বাইরে যাব কিনা, বাইরে উন্নতি না দেশে উন্নতি,
এবং আমার পড়াশুনো কিভাবে হবে, আমার বিজ্ঞান ভিত্তিক হবে না কলাবিদ্যা হবে না আমার বাণিজ্য বিদ্যা হবে, কোন দিক থেকে কোন বিদ্যা যাবে, সায়েন্স আর্টস কমার্স তিনটের মধ্যে কোন দিকে যাব এবং আমি সেই কোন দিকে গেলে সাকসেস পাবো, মেডিকেল যাব না ইঞ্জিনিয়ারিং যাব, এই দিকে যাব না ওই দিকে যাব না অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাব, অনেক রকম অনেক প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে সমস্ত অভিধানের যে ব্যাপারটা, সেই অভিধানটা হচ্ছে একটি জন্মছক, একটি নবাংশ কুণ্ডলী এবং একটি তার দশমাংশ কুণ্ডলী এবং তার সপ্তমাংশ তৃতীয়াংশ, এই সব থেকে বিচারগুলো বেরোয় এবং তার দশা এবং তার চন্দ্র কোন নক্ষত্রের চলছে সেখান থেকে বেরিয়ে আসে। নবমপতি নবমে বসা আর পঞ্চমপতি পঞ্চমে বসা আর কোনো ঘরের কোনো রকমই নেই, তাহলেই যে সেই ছকটা একদম খুব বেস্ট ছক প্রমাণ হবে সেটা কিন্তু হয় না। সেই লোককে মরে যেতেও দেখেছি এবং রোগে ভুগতে দেখেছি। তাহলে রোগ নির্ণয় ষষ্ঠ ঘর থেকে, কি ধরনের রোগ নির্ণয় সেটা লগ্ন রাশি থেকে। সেই রোগের থেকে সে উদ্ধার পাবে কি না পাবে তার অষ্টমপতি কিভাবে বসা। অষ্টমপতি কোনো পঞ্চম নবম কানেকশন করতে পেরেছে, একাদশ কানেকশন করতে পেরেছে এবং সেই যে লগ্ন এবং রাশি, সেই রাশি এবং লগ্নটি কি নেচারের, কোন নেচারের রাশি লগ্ন, সেটা সেখান থেকে বিচার আসবে, সেখান থেকে তার উপস্থাপনা হবে। সেই জায়গাগুলো যদি মানুষ বুঝতে না পারে এবং চিনতে না পারে তাহলে সেখান থেকে ভুল বিচার আসবে। চরের সঙ্গে তো বায়ু মিলবে না, বায়ুর সঙ্গে তো জল মিলবে না, জলের নিচে তো হাওয়াকে লুকিয়ে রাখা যায় না, ও তো বুদবুদ করে বেরিয়ে যাবে। তাহলে রাশির নেচারগুলো দেওয়া আছে ওর মধ্যে, যে এই রাশির নেচারের এই এই ফল হতে পারে এবং এই এই রাশি এই এইভাবে এগোতে পারে। তাহলে সেখান থেকে সেই বিচারগুলোকে পদ্ধতিগুলো মানুষ চলে। তাহলে সেই জায়গাটায় মানুষ গিয়ে তবুও কিন্তু অসুবিধায় পড়ে। কর্ম চলতে চলতে কর্ম চলে যায়, সংসার চলতে চলতে কারোর অকাল বিয়োগ হয়ে যায়, ভালো সুস্থভাবে খাওয়া দাওয়া করতে করতে রোগে পড়ে যায়। কেন হয়? সব কিছুর পিছনে রয়েছে একটা জিজ্ঞাসার চিহ্ন। কেন হয়? কেন হয় যে লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে সব গ্রহই আমার মিত্র না, বা সব গ্রহই কিন্তু আমার শত্রু না। শত্রু মিত্র হয়ে ওঠে বসার সাপেক্ষে, কোন জায়গায় কিভাবে বসেছে, কোন জায়গায় কিভাবে চলছে, কোন জায়গাটায় কিভাবে রয়ে গেছে, তার উপর নির্ভর করে কিন্তু চলে। আপনি সবসময় জানবেন যে অষ্টমের একটা নবম ঘর আছে, 8th হাউস এর 9th হাউস, লগ্ন রাশি বা যে কোনোই হোক, চতুর্থ ঘর তার 4th হাউস। তাহলে 4th হাউস থেকে আমরা কি বিচার করি? নিম্ন শিক্ষা, বন্ধু, আমার নিজের গৃহ, আমার মা এবং আমার যে কোনো রকম বন্ধু বান্ধব, সেখান থেকে বিচার হয়ে আসে। তাহলে 8th হাউসে যার নাশ লুকিয়ে আছে, শেষ লুকিয়ে আছে, তার 9th হাউস হচ্ছে 4th হাউস। তাহলে 4th হাউসের লর্ড কিভাবে বসা, 4th হাউসের অধিপতি কিভাবে বসেছে? দ্বাদশস্থ না তো, ষষ্ঠপতির সঙ্গে রিলেশন করেনি তো, তৃতীয় পতির সঙ্গে রিলেশন করে বসে নেই তো, তাহলে কিন্তু চতুর্থ ঘরের ফল ভোগ করতে পারবে না সে, সেখান থেকে তার নাশ হবে। এই জিনিসগুলো কজন খুঁজবে? এর একটা খোঁজার একটা সাইট আছে এবং সেগুলো দেখে তবে তো সে বলবে। নাহলে আপনি কি করে একটা গান এমনি গেয়ে দিলে গান পুরো হয়ে গেল? গানের তো 7টা সুর সবাই জানে, সেই সুরকে ভেঙে একটা যে গান তৈরি হয় এবং সেই জন্ম ছককে ভেঙে যে একটা পূর্ণাঙ্গ ছক তৈরি হয় এবং তার দশা, তার নক্ষত্র দিয়ে যে তার বিচার শুরু হয় এবং সেই বিচারের মধ্যে তার যে আসে বিচার শুনতে, সে ভালো ভালো কথা শুনতে চায়, কিন্তু তার কর্মজীবন তো খারাপ।
সে তো প্রতিটি স্টেপে ভুল করে এসছে। কুম্ভ রাশি, মীন রাশি, কুম্ভ লগ্ন, একটা জলরাশি, একটা বায়ু রাশি। তাহলে এই দুই নেচার হচ্ছে, সে হাওয়ার মতো চিন্তা করে, কোনো চিন্তায় স্টেবল নেই, কোনো চিন্তাকে একটা বিশেষ করে ধরে এগোনোর মতো ক্ষমতা নেই। তার দ্বিতীয় ঘর জলরাশি, আবেগ দিয়ে চলে এবং সবসময় নিজের কাজকর্মের প্রশংসা চায়। সেখান থেকে সে যে কাজকর্মগুলো করে সেগুলো গ্রহণযোগ্যতা কম থাকে, যার জন্য সেগুলো সে পায় না। তখন সেই চন্দ্র সপ্তম ঘর থেকে তার কুম্ভ লগ্নের অষ্টম ঘরে দৃষ্টি দেয়, কন্যা রাশিতে। এবং সেই বুধের যদি অবস্থান ভালো না হয়, ধনুরাশিতে রবি থাকলে রবি বুধ একসাথে বসা, কুম্ভ লগ্নের একাদশে বসা, রাশির দশমে বসা, তাহলে সেই রবি বুধ বসলে কি বলে? বুধাদিত্য যোগ বলে। সব রাশিতে হয় না, রবি বুধ একসাথে থাকলেই সব রাশিতে হয় না। এটাও কিন্তু একটা মানে অন্যরকম ভাবে ধারাবাহিক কথা। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এগুলোতে যদি যোগ থাকে তাহলে সেগুলো ভালো হয়। এছাড়া কোনো জায়গায় বুধাদিত্য যোগ হয় না। আর সেই যোগের ফলে বুধের হচ্ছে চপলতা, বালক সুলভ মনোভাব থাকে এবং সেই জায়গাটায় রবির স্ট্রং সাপোর্টটা পায় এবং সেখান থেকে সে স্টেবল চিন্তা করতে পারে এবং সেই জায়গাটা থেকে সে ভালো কঠোর নির্দেশ, কঠোর নির্ণয় করতে পারে। বাস্তবতা ফিরে আসে, আবেগ দিয়ে জীবন চলে না। কতগুলো স্বপ্ন সাজানো কথা নিয়ে কিন্তু একটা জীবন অতিবাহিত হয় না। প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে এবং প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার কর্মের বিনিময়ে ফল আসে। পরীক্ষা দিতে গেলে যেমন লিখলে রেজাল্ট ভালো হয় এবং জেনে লিখতে হবে, সারা খাতায় আজে বাজে লিখলে হবে না। কোশ্চেন অনুযায়ী তার উত্তরগুলো যদি ঠিক হয়, রেজাল্টটা যেমন ভালো হয়, সেমন কর্মটা যদি ঠিক থাকে তাহলে তার জীবনটাও ভালোভাবে কাটে। তাহলে কর্মের পদ্ধতি কি আগে জানতে হবে, যে আমার কর্ম করার পদ্ধতি, কোন দিকে গেলে আমি সাকসেস হব, কোন দিকে গেলে আমি ভালো থাকবো এবং কোনভাবে গেলে আমি সেই জীবনটাকে অতিবাহিত করতে পারবো। এবং আমার রিলেশন যারা আছে, ভাই বোন, বাবা মা, আমার স্ত্রী বা হাজবেন্ড, তাদের সঙ্গে কি করে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রেখে আমি ভালোভাবে চলতে পারবো এবং আমার কঠিন রোগ বা কঠিন কোনো জিনিসের আমার উপর আকর্ষণ বা যে কোনো জিনিসের গ্রহগত কারণে, সেই কারণের ক্ষেত্রে আমার অবস্থার আরও খারাপ ডিটোরেট করবে কিনা, সেই জিনিসগুলো বুঝতে হবে। আর যদি সেগুলো কেউ না বোঝাতে পারে তাহলে সে ভ্রান্ত পথে, আজ এই দরজা, কাল ওই দরজা, পরশু ওই দরজা, তার কাছে কাগজের পাহাড় জমবে, ফল বা বিচার কোনোটাই পাবে না। একটা জিনিসের কিন্তু বিচার কিন্তু 1 মিনিটে হয় না, 1 মিনিটে ফোন করে জিজ্ঞেস করেও হয় না, 1 মিনিটে তার রাশিচক্র বললেও হয় না। এগুলো সান্ত্বনা দেবার কথাবার্তা। আর সান্ত্বনা শুনে লোক সাময়িক আনন্দ পায়। আজকের ভালো ফলের জন্য দূরের ফল কি হবে সেটা কিন্তু লোকে ভুলে যায়। সব জাতক জাতিকার ক্ষেত্রে আমার আজকের ফলটা ক্ষেত্রে দূরের দিকের ফল ভালো দেবে কিনা সেটা চিন্তা কর। আর দূরের ফল দিতে চেষ্টা করে নবম, দশম, দ্বিতীয়, চতুর্থ, এই পঞ্চম, এই ঘরগুলো। যেমন কুম্ভ লগ্নের 5th হাউস হচ্ছে মিথুনের ঘর, 6th হাউস কর্কটের ঘর, 7th সিংহর ঘর, 8th কন্যার ঘর, 9th তুলার ঘর, 10th বৃশ্চিকের ঘর, আর 11th ধনুর ঘর, দ্বাদশ মকরের ঘর,
শনি দ্বাদশস্থ আগে বলেছি, এবং সেই শনি তৃতীয় দৃষ্টি মীন রাশিতে, এবং মীন রাশি হচ্ছে জলরাশি। তার জন্য সে আবেগ দিয়ে যদি না বয়ে যায় তাহলে সে জীবনকে ঠিকভাবে তৈরি করতে পারবে। এবং তার অষ্টম ঘর বুধ হওয়ার জন্য এবং বুধ তার একাদশে থাকার জন্য যে কোনো অসুখ বা যে কোনো রোগের থেকে সে যে কোনোভাবে নিরাময় পেতে সাহায্য করবে তাকে, এবং যে কোনোভাবেই তাকে প্রফিট এনে দেবে। একাদশ মানে আয়ের ঘর, দেহের আয়, অর্থের আয়, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসার আয়, সবই আমি কি অ্যাচিভ করছি, আমি কি পাচ্ছি, সেই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে ভালো, এবং সেই জায়গাগুলো আমার ঠিকঠাক হবে কিনা সেই ক্ষেত্রে ভালো। তা প্রত্যেকটি মানুষের জীবনের ক্ষেত্রে সেই জিনিসগুলো এক এক করে দরকার আছে। আমার অর্থ আসলেই ভালো সময়ের, অর্থ না থাকলে খারাপ সময়, সেই জিনিসগুলো করলে তো হবে না। সেই ক্ষেত্রে মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি জিনিস আমাকে বুঝতে হবে যে আমি কি করে এগোবো, এবং প্রত্যেকটি রাশির নেচার কি, এবং প্রত্যেকটি লগ্নের নেচার কি, এবং লগ্নাধিপতি কোথায় বসে আছে। লগ্নাধিপতি কুম্ভ লগ্নের শনি দ্বাদশে বসা, তাহলে তো বলতে পারি যে লগ্নাধিপতি দ্বাদশে, তাহলে তো মৃত্যুই হবে। শনি কিন্তু বললাম বৃহৎ একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে 2.5 বছর সময় নেয়, দীর্ঘকালীন গ্রহ, এবং কষ্ট দিয়ে আসল বস্তু চেনাতে সাহায্য করে, এবং 1 টাকার মূল্য 1 টাকাই চেনাতে সাহায্য করে। 10 টাকার মূল্যকে 1 টাকা করায় না, আর 10 টাকার মূল্যকে 1 টাকা করায় শুক্র, ভেনাস, যে নাকি স্বপ্নে ভাসায়। এবং শুক্র চন্দ্র যোগ হয়ে গেলে আবেগ দিয়ে চলতে চলতে মানুষের জীবনটা কিন্তু একসময় শেষ হয়ে যায়, যখন তার পার্স যদি থাকে বা পকেট যদি থাকে সেই জায়গাটা খালি হয়ে যায়। আর রাহু কেতু যে কথাগুলো বলছেন, রাহু হচ্ছে গলা কাটা। আপনার দেখবেন রাহু অনেক আয় দেয়, অনেক রকমভাবে অনেক ভালো ফল দেয়, কিন্তু সেই অর্থ যদি ঠিক মতো সঞ্চয় না করতে পারেন, দ্বিতীয় ঘর যদি ভালো না হয়, একাদশপতি যদি ভালো জায়গায় না বসে থাকে, এবং একাদশপতির সাথে যদি দ্বিতীয় পতির কোনো সম্পর্ক না হয়ে থাকে, বা একাদশপতির সঙ্গে যদি দশম নবমের কানেকশন না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই আয় ওই পকেট কাটা হয়ে যাবে। পকেটে টাকা রাখবেন, বেরিয়ে চলে যাবে, থাকবে না। যত্র আয় তত্র ব্যয় হবে, সেখান থেকে অসুবিধা হবে। অতএব সেই জায়গাটায় শুক্র বুধের নেচার যত জানবেন, যে দ্রুততামী গ্রহগুলো, দ্রুততর গ্রহগুলো, যেগুলো নাকি খুব দ্রুত দৌড়ায়, চন্দ্র খুব দ্রুত দৌড়ায়, 54 ঘন্টা থাকে এক ঘরে, শুক্র 28 দিন থাকে, বুধ 18 দিন থাকে, রবি 30 দিন থাকে। তাহলে এই যে দ্রুত গ্রহগুলোর নাম খুব গালভরা নাম, রবি, বুধ, শুক্র, এগুলো খুব গালভরা নাম আছে, কিন্তু সেই তার নেচার কি? প্রখর উজ্জ্বলতা এবং প্রখর বাস্তবের ক্ষেত্রে রবি, কঠোর পরিশ্রমের দিকে রবি, মঙ্গল, সবার মঙ্গল করে যে, তাহলে আগে একটা অ লিখলে অমঙ্গলও করে, তাহলে সেই মঙ্গলের অপোজিট শব্দ অমঙ্গল। সেই অমঙ্গলটা কি করে? আমাদের জ্যোতিষশাস্ত্রের পুঁথি ঘেটে বা যে কোনো রকম ব্যবহারিক জ্যোতিষ ঘেটে কি বলবে? মাঙ্গলিক। কোথায় মাঙ্গলিক? চতুর্থ, দ্বাদশ, অষ্টম, এই যে কথাগুলো মাঙ্গলিক ছক এর ডেভেলপ নেই। আমি 1001টা ছক দেখিয়ে দেবো, মাঙ্গলিক ছক অনেক উপরে বসে আছে, অনেক উঁচুতে বসে আছে। মানুষকে হতাশা দিয়ে কোনো লাভ হয় না, মানুষকে ভয় দিয়েও কোনো লাভ হয় না। কেন? মানুষকে দেখাতে হবে আসল জিনিসটা, যে সে সাহসটা কি করে সঞ্চয় করবে, এবং সাহসের গ্রহটি তার কোথায় লুকিয়ে আছে, এবং উদ্যম, এবং যে উদ্যমে সে দৌড়বে, সেই উদ্যমের যে জিনিসটা, বস্তুটা, সেই জায়গাটায় কোথায় আছে। 22 জন ক্রিকেট খেলে একটাই বল, 22 জন ফুটবল খেলে একটাই বল, তাহলে 12টা ছক, 7টা গ্রহ, 2টি উপগ্রহ, তাদের নিয়ে দৌড়াদৌড়ি করছে একটি মানুষ। তাহলে একটি মানুষের ওর মধ্যে একটি সৌভাগ্যবান গ্রহ আছেই, যেটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্রের রুলিং প্ল্যানেট। সেই রুলিং প্ল্যানেটের দৌড় কত দূর আছে? সেই রুলিং প্ল্যানেট একটা ইঞ্জিনের মতো কাজ করে, যে গাড়ির আগে থাকে এবং পিছনের দিকটাকে টেনে নিয়ে যেতে সাহায্য করে।
সেই জায়গাটার থেকে সেই রুলিং প্ল্যানেটের দৌড় কতখানি, এবং সেই রুলিং প্ল্যানেটটি কি ভালো অবস্থার মধ্যে আছে। যদি সে না থাকে, লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে রুলিং প্ল্যানেট তৈরি হয়, এবং সে যদি ভালো না থাকে, তার সাথে সাথে যে গ্রহগুলো থাকে সেই গ্রহগুলো তখন খারাপ ফল দিতে থাকে, যার জন্য কি হয়, সাপোর্ট দেওয়া হয়। গাছের কাণ্ড কিন্তু একটা, কাণ্ডে কোনো ফলমূল হয় না। একমাত্র কাঁঠাল ঝোলে দেখেছি গাছের কাণ্ডবে, আর ফল মূল পাতা সব গিয়ে ডালপালায় হয়। তাহলে ডালপালাগুলো যদি, গাছ যদি শক্ত না থাকে ডালপালাগুলো ভালো হবে না। তাহলে সেই ডালপালাগুলোর যে যে দ্রুততর গ্রহগুলো ডালপালার ফলের ফুলের কাজ করে, ফল দেয়, সাময়িক ফল দেয়, হট করে কিছু পাইয়ে দিল, লোকে মনে করলো বড় লোক হয়ে গেলাম আর আমার চিন্তা নেই, এবার যাকে তাকে যা খুশি বলা শুরু করে দিল। তা তো না, কাণ্ডটা তো শনি, সেই জায়গাটা সে ঠিক আছে তো, রুলিং প্ল্যানেটটা তো শনি, সেই রুলিং প্ল্যানেট যে শনি হবে তার প্রত্যেকে তার সেই কথা না। শনির অবস্থান, বৃহস্পতির অবস্থান, এবং তার রুলিং প্ল্যানেট ওই গাছের কাণ্ডটি, সেই অবস্থান কোথায়, তার উপরে ডিপেন্ড করবে কোন জায়গাটা থেকে সে দৌড়চ্ছে, এবং সেই দৌড়ে তার সাকসেস কতখানি। সেই জায়গাটা থেকে সে জীবনের সাকসেস তুলতে পারবে। তার বিবাহিত জীবন কেমন হবে, তার সন্তান সন্ততি কেমন থাকবে, তার ছেলে মেয়ে এবং কিভাবে সে করবে, তাকে শিক্ষা দেবে, তারা ভুগবে কিনা এবং তারা ভালো থাকবে কিনা, সেই বিচারগুলো রয়েছে। কেন একটি গাছ একটি মাটির থেকে ওঠে, একটি দিয়ে। তারপরে যে ডালপালা, সেগুলো হচ্ছে বললাম দ্রুততর গ্রহ, যেমন বুধ, শুক্র, রবি, এই যে দৌড়াচ্ছে, এই জিনিসগুলো তারা, এবং তারা সাপোর্ট বেঁচে রয়েছে কাণ্ডটির উপরে। যদি গোড়াটা কেটে দেওয়া যায় তাহলে ডালপালারা বেঁচে থাকবে না, শিকড় থাকবে মাটির নিচে। তাহলে গাছ যত বড় হবে শিকড় তত নিচে যাবে, বাড়ি যত বড় হবে ভিত তত নিচে যাবে, আপনি যত বড় হবেন আপনার কর্ম তত কিন্তু হবে, ভালো থাকবে। সেটাই ভিতের কাজ করে, সেটাই গাছের কাণ্ডর কাজ করে। সেখান থেকে, সেই জায়গাটা থেকে মানুষকে উঠতে দিতে হয়, এবং সেই জায়গাটা তাকে সাপোর্ট দিতে হয়, এবং সেই জায়গাটাই তাকে, একটা গাড়ি খারাপ হয়ে গেলে যেমন 5 জনের ঠেলে দিয়ে তারপরে সেই জায়গাটা দিয়ে দৌড়ায়, তারপরে সে নিজস্ব গতি ফিরে পায়। দেখবেন স্টার্ট বন্ধ হয়ে গেছে, ঠেলে দিল, স্টার্ট নিয়ে নিল, সেলফ স্টার্টারটা খারাপ হয়ে গেছে। সেই রকম ছকটা কোনো কারণে বসে গেছে, তাকে গতি ফিরিয়ে দাও, সে কিন্তু নিজের কর্ম নিজে করে নিতে পারবে। তখন কিন্তু তার ওই প্রতিকার ঠতিকার এইসবে কোনো দরকার পড়ে না। ওটা হচ্ছে ঠেলে দেওয়ার কাজ করে প্রথমে। সেই ঠেলে যদি দিতে পারে তাহলে কিন্তু সে এগোতে পারে। সেই বস্তুটি কি, সে ঠেলে দেওয়ার বস্তুটি কি, সেটা আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু জ্যোতিষ করতে পারবেন না। আপনাকে ওই রোজ কানে ফোন দিয়ে দিয়ে লোককে বলতে হবে, এই হলে ওই হয়, ওই হলে এই হয়, কিন্তু কি করে তার নিষ্পত্তি হয় এবং কি করে সে এগোতে পারে, যে যেখানে থাকে তার লেভেল থেকে একটু তাকে ওঠানো যায়, সেইখান থেকে ওঠানো যায়। অতএব যে লেভেলে, যে নাকি কোটি টাকার ঘরে জন্মেছে সে কিন্তু কোটি টাকা নিয়ে জন্মেছে, যে 10 টাকার ঘরে জন্মেছে তার 10 টাকা নিয়ে জন্মেছে। 10 টাকাকে বড় জোর সে খেটে খুঁটে তার ভাগ্যের বড় জোর 100 টাকা করতে পারবে, কোটি টাকাকে সে আরো বাড়াতে পারবে। অতএব থাকলেই বাড়ে, আর না থাকলে কমে না, না থাকলে সেটাকে যোগ করে দিতে হয়। সে যোগ করাটাকে বলে আমি ছকটাকে কি করে এগোবো, কি করে তার রুলিং প্ল্যানেটটাকে ঠিক করব, কি করে তার সাপোর্টিং প্ল্যানেটগুলোকে ঠিক করব, কি করে তার রোগটাকে ঠিক করব, কি করে তার অবস্থার উন্নতি করাবো, সেই জায়গাটা থেকে মানুষ এগোতে থাকে। তার নাম কিন্তু জ্যোতিষ। আর জ্যোতি, আলো, ঈশ্বর, ঈশ্বরের কাজ কিন্তু ঈশ্বর নেমে এসে কিছু করে না, মানুষ কাজ করে, ঈশ্বর ফল দেয়। মানুষ মনে করে ভগবান ভালো করেছে, ভালো করলে ভালো করেছে, খারাপ করলে সেই খারাপ করেছে, দুদিনের জন্য গালিঠালি দেয়, তারপর আবার মানুষ তার কর্মে ব্রত হয়, এবং কর্মে ব্রত হয়ে নিজের কাজ নিজে করতে থাকে আবার। অতএব সেই জায়গাটা থেকে মানুষকে তো বুঝতে হবে যে আমাকে আমার জানতে হবে, সবচেয়ে বড় কথা জানতে হবে আসল কি, কিসের ওপর জ্যোতিষ দাঁড়িয়ে আছে, নক্ষত্রের উপরে, গ্রহের উপরে,
রাশির ওপরে, লগ্নের ওপরে, রবি লগ্নের ওপরে, এর ওপরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে বুঝতে হবে। সেই জায়গাটা তো আমাকে না যদি বুঝতে পারি তাহলে সেখান থেকে অসুবিধা হবে। আর প্রত্যেকটি বোঝার ক্ষেত্রে মানুষের মন হচ্ছে সবচেয়ে আগে কাজ করে। আর সেই মানুষের মন যেন সর্বোচ্চ উপরে থাকে এবং সর্বদিক থেকে আনন্দ থাকে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন